হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে আমরা তোমাদের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাকি যে তিনটে স্ট্রাকচার, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ এবং ইন্ট্রোগেটিভ নেগেটিভ যে স্ট্রাকচার রয়েছে, এই তিনটে স্ট্রাকচার নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আগের ক্লাসে আমরা দেখিয়েছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার এবং এক্সাম্পল, এবং আজকে আমরা এখন শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাকি যে তিনটে স্ট্রাকচার, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ এবং ইন্ট্রোগেটিভ নেগেটিভ। তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শেখানো শেষ হবে। সো লেটস গো স্টার্ট আওয়ার ক্লাস। Welcome to my next class. I hope that you enjoy my class very clearly and warmly and enjoyably. So let's go. তাহলে আজকে আমরা দেখব নেগেটিভ স্ট্রাকচার অ্যাট ফার্স্ট। প্রথমে আমরা নেগেটিভ স্ট্রাকচারটা গঠনটা আমরা দেখব। প্রথমে থাকবে কি সাবজেক্ট প্লাস ডু নট অর ডাজ নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে আমাদের এখানে কি যুক্ত হলো? অতিরিক্ত যুক্ত হলো ডু নোট এবং ডাজ নোট। নোট কখনো একা বসে না, তাই ডু নোট এবং ডাজ নোটের সাহায্য নিয়ে এখানে নোটটা এসেছে। আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমাদের আরও জিনিসটা সহজ হবে। নাম্বার 1, আমি আমার সময়ের অপব্যবহার করি না। তাহলে আই ডু নট মিস ইউজ মাই টাইম। নাম্বার 2, তুমি একটি গাড়ি চালাও না। ইউ ডু নট ড্রাইভ এ কার। নাম্বার 3, তিনি ভাত রান্না করে না। সি ডাজ নট কুক রাইস। নাম্বার 4, সে ক্রিকেট খেলে না। হি ডাজ নট প্লে ক্রিকেট। নাম্বার 5, গরিবরা দামি জিনিস কিনে না। দ্য পোর ডিড নট বাই এক্সপেন্সিভ থিংস। তাহলে বন্ধুরা, তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো যে এখানে আমাদের দুইটা জিনিস ব্যবহার হচ্ছে, ডু নোট এবং ডাজ নোট। এখন আমাদের প্রশ্ন হলো ডু নোট কখন নিব এবং ডাজ নোট কখন নিব। নেক্সটে আমরা একটু নিচে লক্ষ্য করে এখানে দেখো আমাদের ডু নোট এবং ডু এবং ডাজের ব্যবহারটি দেওয়া আছে। যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পাবে ডাজ, এবং অন্য সব পার্সনগুলো ডু পাবে। তাহলে এখন আশা করি তোমরা খুব ক্লিয়ার হয়েছো। এখানে একটু দেখো, আই ডু নট হয়েছে, আইটা ফার্স্ট পারসন। আবার ইউ ডু নট হয়েছে, কিন্তু তিনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য সি ডাজ নট হয়েছে। সে ক্রিকেট খেলে না, আবার হি ডাজ নট হয়েছে। আবার গরিবরা থার্ড পারসন প্লুরাল, সেজন্য আবার ডু নট হয়েছে। এখন বন্ধুরা, তোমাদের জন্য একটি এক্সারসাইজ দেওয়া আছে। নাও ট্রাই টু সলভ ইট। তোমরা এটা করার চেষ্টা করো। আমরা একটি কম্পিউটার কিনি না, তার বন্ধুরা নদীতে সাঁতার কাটে না, রাজু অঙ্কটি করে না, তারা শিক্ষকদের সম্মান করে না, আমি তাকে বিরক্ত করি না। আশা করি তোমাদের করা হয়ে গেছে এবং তোমরা এখন এর উত্তরটা তোমরা মিলিয়ে নেবে। তাহলে দেখো, আমরা উত্তরটি সুন্দরভাবে মেলাবো এবং বুঝবো যে এই যে আমাদের গঠনের সাথে ঠিক মতো হয়েছে কিনা। নেক্সট আমরা এখন চেষ্টা করব আরও কিছু শেখার। তাহলে আমাদের 3 নম্বর যে স্ট্রাকচার, সেটা হচ্ছে ইন্ট্রোগেটিভ। তাহলে যখন ইন্ট্রোগেটিভ অর্থ হচ্ছে প্রশ্নবোধক। তাহলে যখনই আমাদের সেন্টেন্সটি প্রশ্নবোধক হবে বা ইন্ট্রোগেটিভ হবে, তখন আমাদের সাবজেক্টের আগে কী হবে? সাবজেক্টের আগেই আমাদের ডু অথবা ডাজ চলে আসবে। তাহলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করতে গেলে আমাদেরকে সাবজেক্টের আগে ডু এবং ডাজ নিয়ে আসতে হবে। তাহলে ডু অর ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, শেষে কোশ্চেন মার্ক। দেখো, আমরা কয়েকটি এক্সাম্পল দেখি, তাহলে আরও জিনিসটা বুঝতে সহজ হবে। যেমন আমরা কি কবিতাটি মুখস্থ করি? ডু উই মেমোরাইজ দ্য পোয়েম। নাম্বার 2, মা কি ঘরটি পরিষ্কার করে? ডাজ মাদার ক্লিন দ্য রুম। নাম্বার 3, জনগণ কি তোমাকে পছন্দ করে? ডাজ পিপল লাইক ইউ। কবিতা কি পানি পান করে? ডাজ কবিতা ড্রিঙ্ক ওয়াটার। কুকুরটি কি একটি রুটি চুরি করে? ডাজ দ্য ডগ স্টিল এ ব্রেড। তাহলে
আমরা এখন খুব সহজে বুঝতে পারছি যে যখন আমাদের প্রশ্ন করতে হবে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে তখন আমাদেরকে সাবজেক্টের আগে ডু অথবা ডাজ আনতে হবে পার্সন অনুযায়ী। এখন বন্ধুরা নিচে তোমাদের জন্য একটি এক্সারসাইজ দেওয়া আছে, তোমরা এটি সলভ করার চেষ্টা করো। রেমি কি একটি বই পড়ে? তোমরা কি আমাকে চেনো? ছাত্ররা কি মাঠে ফুটবল খেলে? আমার বন্ধুরা কি ঘরটি সাজায়? তিনি কি আমাকে সাহায্য করে? আশা করি তোমরা এতক্ষণে সমাধান করে ফেলেছো এবং তোমাদের উত্তরটি এখন মিলিয়ে নেবে। দেখো তোমাদের সাথে কার কয়টা হয়েছে উত্তর আমাকে কমেন্টে জানাবে। নেক্সট আমরা আরও একটি স্ট্রাকচার আমাদের আছে, সেটা আমরা দেখব ইন্ট্রোগেটিভ প্লাস নেগেটিভ। তাহলে যখন আমাদের ইন্ট্রোগেটিভ প্লাস নেগেটিভ হবে তখন আমরা প্রথমে ডোন্ট অর ডাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস ইন্ট্রোগেশন মার্ক। তাহলে আমাদের প্রথমে ডোন্ট অথবা ডাজেন্ট নেব, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তারপর এক্সটেনশন এবং প্রশ্নবোধক চিহ্ন। আমরা কয়েকটা এক্সাম্পল দেখলে আরও জিনিসটা ক্লিয়ার হবে। যেমন বাবা কি আমাকে কিছু টাকা দেয় না? দ্য ডাজেন্ট ফাদার গিভ মি সাম মানি। নাম্বার 2, তারা কি নদীতে মাছ ধরে না? ডোন্ট দে ক্যাচ ফিশ ইন দ্য রিভার। নাম্বার 3, তিনি কি আমাদেরকে ইংরেজি শিক্ষা দেন না? ডাজেন্ট হি টিচ আস ইংলিশ। নাম্বার 4, আমাদের শিক্ষকগণ কি আমাদেরকে ভালোবাসে না? ডোন্ট আওয়ার টিচার্স লাভ আস। সে কি তার কাপড় ধৌত করে না? ডাজেন্ট হি ওয়াশ হার ক্লোথ। বন্ধুরা তোমাদেরকে একটা কথা এখানে বলে রাখি, যখন আমাদের সেন্টেন্সে ডাজ কথাটি চলে আসবে, ডাজ শব্দটি লেটারটি আসবে, তখন আমাদের এই ভার্বের সাথে আর কখনোই এস বা এস যুক্ত করা যাবে না, কেন এখানে আমাদের ডাজের কাছেই ওই এসটা যুক্ত হয়ে গেছে। এটা খুব ভালো করে মনে রাখতে হবে যে সাবজেক্ট সাত পার্সন হলেও ডাজ আসার কারণে আর আমাদের ভার্বের সাথে এস বা এস দিতে পারবো না। নেক্সট তোমাদের জন্য একটি এখানে আমাদের একটি এক্সারসাইজ দেওয়া আছে, তোমরা এই আমাদের এই এক্সারসাইজটি সুন্দর করে করার চেষ্টা করো। আশা করি তোমরা সুন্দরভাবে এটি করতে পারবে এবং করার পরে একটু সময় নিয়ে এবং করে তোমাদের কার কয়টা হয়েছে এটা মেলানোর পরে এটি আমাকে কমেন্টে জানাবে কার কয়টি সঠিক হয়েছে। মাই ডিয়ার স্টুডেন্ট, মাই ডিয়ার ফ্রেন্ড, নট মাই ডিয়ার ফ্রেন্ড, তাহলে আমরা অনেক সুন্দর করে এই চারটা স্ট্রাকচার পড়লাম। প্রেজেন্ট টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, নেগেটিভ স্ট্রাকচার, ইন্ট্রোগেটিভ স্ট্রাকচার অ্যান্ড ইন্ট্রোগেটিভ নেগেটিভ স্ট্রাকচার। আই হোপ দ্যাট তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো এবং বুঝতে তোমাদের অসুবিধা হলে তোমরা আবার ভিডিও দুটো সুন্দর করে দেখবে, তাহলেই অন্যান্য টেন্সগুলো আমাদের বুঝতে খুবই সহজ হবে এবং আশা করি তোমরা দেখবে এবং খুব সহজে বাকি টেন্সগুলো বুঝতে পারবে এবং এর মাধ্যমে তোমাদের ইংরেজি শিক্ষাটা অনেক সহজ হবে। অ্যান্ড আই হোপ দ্যাট ইউ উইল be better in your future life. Thanks a lot, my dear friend.